প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলকে জানাই এমবি10 কৃষিকথা চ্যানেল পক্ষ থেকে স্বাগত। প্রিয় দর্শক, আজকে আমি চলে আসছি সাকিরহাটে শীতযুগ গ্রামে মোহাম্মদ কামাল হোসেন ভাইয়ের বাণিজ্যিক একটি লেবুর বাগানে। তো আজকে আমরা কামাল ভাইয়ের নিকট জানার চেষ্টা করব বাণিজ্যিকভাবে লেবু চাষ পদ্ধতি, আয় ব্যয়, সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয়। আর এই পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি মানিক বিশ্বাস, ক্যামেরায় রয়েছে ছোট ভাই রিয়াদ। কামাল ভাই, এমবি10 কৃষিকথা চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্বাগতম। কেমন আছেন? ধন্যবাদ, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আমরা একটু প্রথমে জানবো আসলে লেবু বাগানে দাঁড়িয়ে আছি, তারপরেও জানার চেষ্টা করব যে আসলে লেবুর বাগান করার এই উদ্যোগটা আপনার ভিতর কি করে আসলো? আসলে আমার এখানে ছিল পেয়ারা বাগান প্রথমে। তো পেয়ারা গাছ থেকে আমি তেমন আউটপুট পাইনি, আমাদের মাটিটা বেলে মাটি, এই কারণে পেয়ারা গাছগুলো মারা যায়। আমি যখন লাভ করবো তখনই মারা যায়। তখন আমি চিন্তা করলাম যে গাছ দীর্ঘদিন ফল দেবে বা দীর্ঘদিন বাঁচে এরকম কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করার। তখন মাথায় ঢুকলো যে লেবু যেহেতু আমাদের দেশে বাণিজ্যিকভাবে করা যায় অথবা বাজার মূল্য ভালোই আছে, এই চিন্তাবোধ থেকে আমি লেবু গাছ লাগাই। স্যার, আসলে লেবু এটা কোন প্রজাতির লেবু? লেবু এটা হলো সিডলেস চায়না 3 বলে, চায়না 3 লেবু বলে। এটার মূল বৈশিষ্ট্য হলো যে সারা বছর লেবু আসে, সারা বছর লেবু আসে, ফুল ফল সবসময় দেখবেন গাছ ভরপুর থাকবে, কোনো সময় গাছ খালি হবে না, খালি হবে না। একজন কৃষক চাইলেই সারা বছর এখান থেকে ফসল তুলতে পারবেন, মানে একদম বাণিজ্যিক ভাবে করা। 12 মাসই আমরা 12 মাসই কম বেশি। বাজার মূল্য সবসময় একরকম থাকে না, কখনো বাজার খুব ভালো থাকে। যেমন লেবু বাগানিরা সচরাচর রমজান মাসকে টার্গেট করে। আমি রমজান মাস শুধু নয়, আমি দেখলাম, আমার অভিজ্ঞতা, এই গাছের বয়স 1 বছর প্লাস। আমি দেখলাম যে শুধু রমজান মাস ছাড়াও লেবু বাণিজ্যিকভাবে বিক্রি করা সম্ভব। স্যার, আমরা একটু আসলে জানতে চাবো যে লেবু বাগান করার জন্য যে আসলে কোন ধরনের মাটির প্রয়োজন? বেলে দোআঁশ মাটিতে লেবু হয়, তাছাড়া আমি দেখেছি যে সব ধরনের মাটিতেই কম বেশি হয়, কিন্তু আমার অভিজ্ঞতা আমি দেখেছি বেলে দোআঁশ মাটিতে লেবু গাছ ভালো থাকে। তো বেলে দোআঁশ মাটি। জি। আর লেবু চাষের জন্য আসলে কোন ধরনের জায়গা প্রয়োজন? একটু উঁচু জায়গা প্রয়োজন, যেখানে পানি দাঁড়াবে না। যেমন বর্ষার পানি অপসারণের জন্য আমাদের ক্যানেল করা আছে, দেখবেন প্রত্যেকটা গাছের সারির মাঝখান থেকে যথেষ্ট ডিস্টেন্স রাখা হয়েছে। একটা গাছ থেকে আর একটা গাছ 15 ফিট ডিস্টেন্স, এবং সারি থেকে সারিটা 15 ফিট ডিস্টেন্স, এবং গাছ থেকে গাছ 6 ফিট ডিস্টেন্সে আমি লাগিয়েছি। এটার অন্য একটা টেকনিক্যাল কারণ, সেটা হলো একটা গাছ অনেক বড় হয়, তা আমি 6 ফিট বাই 6 ফিট দূরত্বে লাগিয়েছি, যাতে ভবিষ্যতে মাঝখান থেকে একটা গাছ তুলে ফেলবো, যাতে 12 ফিট বাই 12 ফিট থাকে একটা গাছ থেকে গাছের দূরত্ব। কারণ পর্যাপ্ত আলো বাতাস যদি আপনার বাগানে প্রবেশ না করে, তাহলে সেখানে ফলনের বিপর্যয় হবে। অনেক রোগ ব্যাধি জন্ম হয়, যেমন ফাঙ্গাল ইনফেকশন হয়, তাছাড়া বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব তো থাকেই, সেগুলোর কারণে আপনার ফলন কম হবে। এই জন্য সবসময় বাগানীদের খেয়াল রাখতে হবে যে সারি থেকে সারির একটা নির্ধারিত স্ট্যান্ডার্ড মাপ যেন সে মেনটেন করে। আমি 15 ফিট বাই 15 ফিট করেছি বলে অন্য কেউ করতে হবে তা না, সে তার মতো করে যেন জিনিসটা মেনটেন করে। এবং সবসময় মাথায় রাখতে হবে যে উত্তর থেকে দক্ষিণে যদি একজন কৃষক সারি করে, তাহলে সানলাইটটা সরাসরি প্রবেশ করতে পারে বাগানের ভিতরে। উত্তর থেকে দক্ষিণে যদি সারি করা হয়, এখানেও একটা বিষয় রয়েছে যে উত্তর থেকে দক্ষিণে। পশ্চিম করলে আপনার বাতাস প্রবাহিত হতে পারবে না সরাসরি। যেমন আমার এই বাগানের যে গ্যাপটা রয়েছে, সেই গ্যাপ দিয়ে দেখবেন যে সরাসরি সানলাইট প্রবেশ করবে, সূর্যের আলো, তাছাড়া বাতাসটা প্রবেশ করবে। এতে করে বাগানের মাটিটা স্যাঁতসেঁতে থাকবে না, মাটি সবসময় শুকনো থাকবে। আলো বাতাস প্রবেশ করলে গাছের সালোক সংশ্লেষণ ভালো হবে, ফলন বৃদ্ধি পাবে। এটাই সায়েন্টিফিক। এই যে চায়না 3 জি বা সিডলেস, এই প্রজাতিটা আসলে আপনি কোত্থেকে নিয়ে আসলেন? আমি মূলত লেবু চাষ যখন করব, আমার মাথায় আসলো, তখন আমি মকসেদপুরে যাই। এটা হলো ফরিদপুরের ভিতরে বোধহয়, মকসেদপুরে। ওখানে একজন বাগানি আছে, সফল উদ্যোক্তা, উনি লেবু বাগানি, দীর্ঘ বছর যাবত এই চায়না 3 সিডলেস লেবু নিয়ে কাজ করেন। ওনার ওখানে যাই, এবং ওনার ওখানে গিয়ে আমি ওনার সাথে কথা বলে আমি উদ্বুদ্ধ হই ওনার মাধ্যমে। এবং আমি দেখেছি যে বাগানে ভরপুর ফল,
সারা বছর অফ সিজন সিজন বলতে কিছু নেই এই জাতের ভিতরে। সবসময় আপনি শীতে যদি বাগানে প্রবেশ করেন তখনও দেখবেন লেবু আছে। যেমন আমার বাগানেই আপনি দেখেন যে আমাদের দেশের কাগজি লেবুর সময়টা কিন্তু শেষ হয়ে গিয়েছে, তো মার্কেটে স্বাভাবিকভাবেই এখন লেবুর দামটা ঊর্ধ্বমুখী। এখন আমার গাছে দেখেন আপনি ভরপুর মাশাআল্লাহ ফল রয়েছে, বিভিন্ন সেকশনের ফল রয়েছে, বিক্রির উপযোগী ফল দেখা যাচ্ছে, এর পরের ধাপের ফল দেখা যাচ্ছে। আবার যদি আপনি খোঁজেন গাছে ফুল আসতেছে, তাহলে এখান থেকেই প্রমাণিত হয় যে এই লেবুর জাতটা 12 মাসি, এবং 12 মাস যখনই আপনি একটা ফসল পাবেন তখন বছরের কোনো না কোনো মাসে গিয়ে আপনি একটা ভালো মূল্য পাবেন, বাজার দর পাবেন এবং লাভবান হওয়া সম্ভব। তো স্যার এই যে লেবু যে আপনি চারাটা নিলেন, জি, এটা সংগ্রহের ক্ষেত্রে মানে আসলে প্রাইসটা কেমন? আমি ওনার কাছ থেকে চারা সংগ্রহ করেছিলাম, আমার কাছ থেকে 40 টাকা করে চারা নিয়েছে। চারার দাম খুব বেশি না, 40 টাকা করে উনি পার পিস চারা নিয়েছিলেন। কোথাও কোথাও আরো কম দামেও পাওয়া যায়, আবার কোথাও প্রতারিত হওয়ার সম্ভাবনাও থাকে। একজন ভালো বাগানি, অভিজ্ঞ বাগানির কাছে গিয়ে যদি কোনো চাষি পরামর্শ নেয়, আমি বিশ্বাস করি সেই বাগানি তাকে ধোঁকাবাজি করবে না, তাকে ঠকাবে না, সে অবশ্যই ভালো জাতটা দিবে। আসলে কতটুকু জমির উপরে আর কি? আমার এখানে 10 বিঘা, প্রায় 10 বিঘা, ওভাবে অ্যাকুরেট আমার বলা মুশকিল। প্রায় 10 বিঘা জমির উপরে আমার বাগান করা আছে। আর এখানে 1500 থেকে 2000-এর মতো লেবু চারা আমি লাগিয়েছি। যদিও ভবিষ্যতে আমি মাঝখান থেকে একটা করে চারা তুলে ফেলবো, বাগানটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সুবিধা। আর লেবু তো কাটা থাকে স্বাভাবিকভাবেই, যদি আপনি ঘন আঙ্গিকে বাগান করেন সেখানে কোনো কর্মচারী আপনার বাগানে কাজ করবে না, লেবু হারভেস্টিং এর সময় বিপদের মধ্যে পড়ে যাবেন, লেবু নষ্ট হবে পর্যাপ্ত আলো বাতাস না পেলে, এবং একটা গাছ থেকে গাছের দূরত্ব যদি আপনি না রাখেন তাহলে গাছটা খাবার পাবে কোথায়? হ্যাঁ, এই জন্য দূরত্বটা মেনটেন করতে হবে। স্যার আমরা যখন আপনি বাজার থেকে চারাটা বাজারজাত করলেন, ঠিক আছে, তারপরে আসলে প্রসেসটা কি ছিল? মানে ওখান থেকে নিয়ে আমি চারাটা নিয়ে আসার পরে এখানে আসলে বিভিন্ন ভাবে লাগানো সম্ভব। কেউ কেউ আগে গর্ত করে, গর্তের ভিতরে খাবার দিয়ে রাখে, খাবার দিয়ে এরপরে চারা লাগায়। আমি সেই সব কিছুই করি নাই, একবার স্রেফ মাটিটা একটু উঁচু করে বেড তৈরি করে আমরা ওখানে হালকা গর্ত করে চারাটা বসিয়ে দিয়েছি। বর্ষার সময় চারা ধরে গেছে, চারাটা যখন শিকড় দিয়েছে, ডালপালা ছাড়া শুরু করেছে, তখন আমরা গাছের যত্ন নেওয়া শুরু করি, খাবার দাবার দিই, যেমন কম্পোস্ট সার আছে, ভার্মি কম্পোস্ট আছে। চারাটা মাটিতে লাগানোর পর আসলে কি কি প্রসেসটা? প্রসেস হলো চারাটা যখন লেগে যাবে মাটির সাথে, অর্থাৎ শিকড় দেওয়া শুরু করবে, তখন আপনি খাবার দিবেন গাছকে। 15 দিন পর পর দিতে পারেন, 20 দিন পর পর খাবার দিবেন। আর সবচেয়ে বেটার হলো সাইট্রাস জাতীয় উদ্ভিদে আপনি যদি কম্পোস্ট সার ইউজ না করেন তাহলে কখনোই সফল হওয়া সম্ভব না। শুধু রাসায়নিক সার দিয়ে কখনোই কোয়ালিটি ফসল উৎপাদন করা সম্ভব না। আর সেটা একদিকে যেমন আপনি ফলের কোয়ালিটি খারাপ হলে আপনি মার্কেট ভ্যালু পাবেন না, অন্যদিকে গাছের লংজিভিটি থাকবে না। তো চারাটা লাগানোর 15 দিন পরে এই ধরনের 15 থেকে 20 দিন পরে যখন পাতাকুশি ছাড়া শুরু করবে তখন আপনি হালকা মাত্রায় খাবার দিয়ে দেবেন, কিছু জৈব সার দিয়ে দিলেন, সামান্য পরিমাণ রাসায়নিক সার দিয়ে দিলেন, যেমন টিএসপি, এমওপি, ইউরিয়া কম্বিনেশন করে আপনি কিছু দিয়ে দিলেন। এবং একটা চারার জন্য কতটুকু প্রযোজ্য? এটা চারাটার সাইজের উপর ডিপেন্ড করবে। চারাটা যদি ছোট হয় তখন স্বাভাবিকভাবে আপনি ওই অনুসারে খাবার দেবেন, 100 গ্রাম খাবার দিবেন। চারাটা যখন আস্তে আস্তে বড় হবে, একটা গাছে রূপান্তরিত হবে, তখন 150 গ্রাম 200 গ্রাম খাবার দিবেন। এটা কন্টিনিউ করেন, একসাথে বেশি কতগুলো খাবার দিলে খাবারের অপচয় হবে, খাবারটা গাছ অ্যাবজর্ব করতে পারবে না। এটা কতদিন বাদে বাদে দিলে? আপনি 15 থেকে 20 দিন পরে দিতে পারেন। কখনো যদি আপনি গাছের কন্ডিশন খারাপ মনে হয় আরো আগেও দিতে পারেন, বা গাছের চেহারা যদি ভালো থাকে, সুন্দর গাছ, সুস্থ সবল গাছকে অযথা খাবার দিবেন কেন? তখন আপনি 1 মাস পরে দিলেন। এটা চাষিকে বুঝতে হবে, গাছের পাতা দেখে, গাছের কন্ডিশন দেখে, ফুল ফল দেখে বুঝতে হবে যে গাছ খাবার চাচ্ছে কিনা। যদি আপনার কাছে খাবার চায় আপনি খাবার দিবেন, আদারওয়াইজ খাবার দিবেন না। আর লেবু গাছ মানে লেবু চারাটা লাগানোর পরে কি কোনো ধরনের পানি সেচ? হ্যাঁ, পানি যদি প্রয়োজন হয় পানি সেচ অবশ্যই দিবেন, তবে বেশি পানি নয়। পানিটা যেন গাছের গোড়ায় কখনোই জমাট হয়ে না থাকে। যদি পানি জমে যায় সাইট্রাস গাছ কখনোই বাঁচবে না, গাছ হলুদ হয়ে যাবে, গাছটা আস্তে আস্তে মারা যাবে। এই জন্য চাষিকে অবশ্যই মনে রাখতে হবে যে আমরা পানি দেবো ততটুকু যতটুকু ওর প্রয়োজন, এবং পানিটা কিছুতেই যাতে গাছের গোড়ায় আটকে না থাকে। জলাবদ্ধতা তৈরি হলে গাছ বাঁচবে না। এই যে আমরা একটু দেখতে পাচ্ছি যে আসলে
ড্রেন, জি। ড্রেনের মতো করে করছেন। জি। এটা দূরত্ব হচ্ছে 12 ফুটের মতো। 15 ফিটের মতো 15 দূরত্ব ফিটের আছে। মতো। আর এখানে ড্রেন করেছি 15 মূলত ফুটের বর্ষার অতিরিক্ত পানিটা যদি এই যাতে এই ক্যানেল দিয়ে নেমে যেতে পারে। আর যখন আমরা শুকনো মৌসুমে সেচ দেব, দেখতেছেন এই যে পাইপ ফিটিং করা আছে আমার, শুকনো মৌসুমে যখন সেচ দেব তখন ওখানে ক্যাপ ছেড়ে দিলে এখানে পানিতে ফ্লাড হয়ে যাবে, অথবা গাছের গোড়ায় হালকা ছিটিয়ে দিলে তাতেও গাছ পানিটা গ্রহণ করবে। কিন্তু মাথায় রাখতে হবে যে পানিটা স্থায়ীভাবে থাকতে পারবে না, স্থিতিশীল না হয়। এটাই শর্ত। স্থিতিশীল হলে গাছ মারা যাবে বা গাছের ক্ষতি হবে। এবং আর লেবু গাছ জি। আসলে কতদিন নাগাদ ফল আসলে আমরা পেতে পারি? আপনি চায়না থ্রি সিডলেস লেবুটা লাগানোর 6 মাসের ভিতরেই ফুল ফল আসে। আমি মনে করি অত আর্লি এজে ফল নেওয়া ঠিক না, কারণ একটা গাছের বডি তৈরি না হলে যদি আপনি ফল নেন, সেই গাছটার ডালপালা ভেঙে যাবে, গাছটার গ্রোথ থেমে যাবে। তো আপনি একটা পর্যায়ে যদি গাছটার গ্রোথ হয়, গাছটার বডি তৈরি হয়, তখন ফল নেন। আপনি 6 মাসে ফল নিবেন না, 1 বছর পরে থেকে আপনি ফল নেন, তখন থেকে আস্তে আস্তে আপনাকে আউটপুট দেওয়া শুরু এই করবে। 6 মাস থেকে 1 বছর আমরা যদি ফল নেই, তার ভিতরে কবার ফুল দিতে পারে? কন্টিনিউ ফুল দেবে, Continue ফুল গ্রাজুয়ালি সে ফুল দিতেই থাকবে। দিতে আপনি থাকবে। ফল হারভেস্ট করবেন, একদিকে ফল হারভেস্ট করবেন, অন্যদিকে ফুল। যেমন এই গাছটাই আপনি দেখেন না, এই যে আবার ফুল চলে আসছে। তো 1 বছর পর্যন্ত যে আমরা এই যে ফুলটা আসবে, সেই ফুলটাকে কি আপনি ফুলটা ছাঁটাই করতে হবে? ছাঁটাই করে দেবেন, যখন ওই দানা তৈরি হয়ে যাবেন তখন সম্ভব হলে ফেলে দেবেন, আর যদি সম্ভব না হয় তাহলে আপনি হারভেস্ট করতে পারেন। সেটা আমি মনে করি না যে এত ছোট গাছ থেকে ফসল নেওয়াটা সমীচীন না আমার দৃষ্টিভঙ্গিতে। এবং এই যে চায়না থ্রি, এর আসলে রোগ বালাই সম্বন্ধে হ্যাঁ, রোগবালাই প্রাণ যেখানে আছে রোগবালাই সেখানে অবশ্যই আছে। আমরা সাইট্রাসে সচরাচর দেখেছি যে সাইট্রাস গ্রিনিং একটা রোগ হয়। এটা সাইলিড বাগ নামক একটা পোকা আছে, আমরা সচরাচর খালি চোখেও দেখা যায় না। এছাড়াও আছে গাছের গোড়ায় এক জাতীয় পচন লাগে, ছত্রাকের আক্রমণ হয়, মাকড়ের আক্রমণ হয়। চাষিকে বুঝতে হবে মাকড়ের আক্রমণ হলে গাছের পাতাগুলো কুঁকড়ে যাবে। তারপরে আপনার যদি গ্রিনিং হয়, গাছের পাতাগুলো দেখা যাবে হলুদ হয়ে যাবে, শিরাগুলো সবুজ থাকবে, পাতার অন্য অংশগুলো হলদে হয়ে যাবে। সেই গাছটা আস্তে আস্তে যদি আপনি ট্রিটমেন্ট না নেন, সেই গাছটা আস্তে আস্তে মারা যাবে। তো সুতরাং এর প্রতিকার কি? এর প্রতিকার অবশ্যই আছে। আপনাকে আমরা একটা নিয়ম মেনে আপনি ছত্রাকনাশক, তারপরে এই যে পোকামাকড় দমনের ঔষধ আছে বাজারে পাওয়া যায়, সেই সব যদি আপনি ইউজ করেন, যেমন 15 দিন 20 দিন পর পর আপনি স্প্রে দেবেন। গাছকে সুস্থ সবল রাখতে হলে অবশ্যই আপনাকে স্প্রে করতে হবে। এটা কোন ধরনের স্প্রে? এটা করতে হবে ছত্রাকনাশক, যেমন ফাঙ্গাল ইনফেকশনের জন্য যখন ঘন বৃষ্টি টিষ্টি হয় অথবা শীতে কুয়াশা হয়, তখন আপনার ফাঙ্গাল ইনফেকশন হয়, ছত্রাকের আক্রমণ হয়। ছত্রাকের আক্রমণ হলে আপনার যেটা হবে, ফুলগুলো ঝরে যাবে, বোটাগুলো কালো হয়ে ফলটা ঝরে যেতে পারে। আবার যদি আপনি গ্রিনিং রোগে আক্রান্ত হয়, তখন আপনাকে অবশ্যই সেই ইমিডাক্লোরাপিড গ্রুপের ঔষধ প্রয়োগ করতে হবে। তারপরে মাকড়ের জন্য ভার্টিমেক গ্রুপের ঔষধ প্রয়োগ করতে হবে। এই টাইপের, অর্থাৎ অ্যাবামেকটিন, বেনজয়েট, আমি সব ঔষধের নামও বলতে পারবো না, প্রিপারেশনগুলো বলা যায়। অ্যাবামেকটিন, বেনজয়েট, তারপরে ইমিডাক্লোরাপিড, এই সকল গ্রুপের ঔষধ আমরা সচরাচর স্প্রে করি। এবং ছত্রাকের জন্য আমরা কার্বনডাজিম, ম্যানকোজেব, এই টাইপের ঔষধ। কখনো কখনো খুব বেশি মনে হলে তখন আমরা কপার অক্সিক্লোরাইড গ্রুপের ঔষধ স্প্রে করি। আমরা দেখতে পাচ্ছি এই পাশে আপনার কিছু গাছ রয়েছে এরকম। এই গাছটা যতটা সুন্দর, ওই গাছটার গ্রোথটা ঠিক অতটা সুন্দর আসলে। এটা হয়েছে, আপনার পাতাগুলো দেখলে বুঝবেন যে কিছু পাতা অলরেডি সবুজ হয়ে গেছে, এবং ফসল আছে। গাছ যদিও একটু হলদেটে, কিন্তু ফসল আছে। এই গাছটা পুরোটাই সবুজ। এমন হতে পারে যে এই গাছটা থেকে ফসল আমরা কম পেয়েছি, যার কারণে সে সতেজ রয়েছে। এটা একটা কারণ হতে পারে। অথবা যে কোনো ভাবেই হোক, এর গোড়ায় বেশি আগাছা ছিল, অথবা একটু পানির চাপে পানিটা বেশি ছিল, বর্ষার পানিটা, এরকম নানান কারণে হতে পারে। তবে বর্ষার পর পর যদি আপনি বাগানের যত্ন করেন, গাছ কামব্যাক করবে। আমরা যখন আসলে প্রথম ফল নিতে যাচ্ছি, হয়তো 6 মাস বা 8 মাস বা 1 বছরের মাথায়, ঠিক তখন ফুলটা আসার পর কি কোনো ধরনের স্প্রে বা অবশ্যই মেডিসিন? দেখেন, এটা আমি বলবো যে সারা বছরই আপনি ফসল নেবেন, সারা বছরই আপনি গাছকে কম বেশি যত্ন করবেন। খুব বেশি যত্ন করবেন, আপনি ইনপুটের যেটা আউটপুট দেবে তার চেয়ে ইনপুট বেশি দিবেন, তাহলে তো চাষির লাভ থাকবে না। এই জন্য আপনাকে বুঝে বুঝে, গাছ অসুস্থ হলে আপনি গাছকে যত্ন নেবেন, গাছ সুস্থ থাকলে আলহামদুলিল্লাহ আর যত্নের প্রয়োজন কি। আপনি দেখবেন একজন চাষি, বলা হয় যে চাষির পায়ের ধুলি গাছের জন্য উত্তম সার। তো আমি মনে করি তাই।
একজন চাষি সে নিয়মিত বাগান অবজার্ভ করবে, তার বাগানে সে ঘুরে ঘুরে দেখবে, দেখে যদি কোনো রোগবালাই থাকে, কোনো গাছে যদি স্পেশাল ট্রিটমেন্টের প্রয়োজন হয় সে তাই করবে, তার কর্মচারী থাকলে কর্মচারী দিয়ে করাবে অথবা নিজে পারলে নিজে করবে। তবে আগাছা সাইট্রাসের ক্ষেত্রে আমি আবারও বলবো যে জিরো টলারেন্স আগাছার ব্যাপারে। আগাছা থাকলে গাছ সুস্থ সবলভাবে বেড়ে উঠবে না। সে তো সব ক্ষেত্রে এই ধরনের একটা সমস্যা এই দেখা গাছের যায়। ক্ষেত্রে আমার অভিজ্ঞতায় আমি তাই দেখি যে একটু বেশি সেনসিটিভ। তো স্যার এই যে চায়না 3 জি, বা এখন পর্যন্ত আপনার কতদিন হলো এই বাগানের বয়স? 12 থেকে 14 মাস বয়স। 14 মাস। তো ফল কতদিন বাদে নেওয়া শুরু করলেন? আমরা 6 মাস পরের থেকে 6 মাস পরে থেকে টুকটাক, খুব উল্লেখ করার মতো ফল হয় না আসলে। কেউ যদি মনে করে 6 মাস পরের থেকে সে হিউজ পরিমাণে ফল বাজারজাত করতে পারে তাহলে সেটা সে বোকার স্বর্গে আছে। আমি বলবো যে 1 বছর পরের থেকে সে মাশাআল্লাহ ভালো পরিমাণ ফল সে বাজারজাত করতে পারবে। আর বর্ষায় লেবুর দাম থাকে না, অনেক চাষিকে আমি দেখেছি বর্ষার ফসল ফেলে দেয়, অনেক চাষিরা কম দামে বিক্রি করে। এটা চাষির উপরে নির্ভর করবে, চাষি যদি দেখে তার স্থানীয় বাজার মূল্য মোটামুটি আছে। আমি বলতে পারি যে যদি 1 টাকা লেবুর পিস বিক্রি করে কোনো বাগানি তাহলেও তার অখুশি হওয়ার কিছু নেই, তার কারণ আজকে 1 টাকায় লেবুটা বিক্রি করবে, এটা হয়তো বা চৈত্র মাসে এই লেবুটাই 8 টাকা পিস বিক্রি করবে। সুতরাং স্বপ্ন দেখতে হবে, ভালো দিনের জন্য তার গাছকে যত্ন করতে হবে। আজকে বাজার নাই বিধায় গাছের আদৌ যত্ন করবো না, খাবার দেবো না, 1 টাকা লেবু বেচে কি হবে? কিন্তু সে ভালো দিনের জন্য গাছটাকে হৃষ্টপুষ্ট করে সে করবে, যত্নাদি করবে, দেখা যাবে যে একটা সময় সে সুন্দর একটা ভালো একটা বাজার মূল্য পাবে এবং লাভবান হবে। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। তো প্রিয় দর্শক, সিডলেস লেবু চায়না 3 সম্বন্ধে আপনারা শুনলেন যে এই কৃষক ভাইয়ের কথা। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।